আজকে 3 নাম্বার পেজ সলভ করব। বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। 1 নাম্বার প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে? তো উত্তর কিন্তু হয়ে যাবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি। গ্রিন হাউস গ্যাস অবলোহিত রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি করে। ওকে, অবলোহিত রশ্মি। পরম শূন্য তাপমাত্রা বা পরম শূন্য উষ্ণতায় কী ঘটনা ঘটে? দেখো, পরম শূন্য উষ্ণতা কত না, আমি একটু ডিসকাস করে দিই যারা জানো না। 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় কিন্তু গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে কি হবে এখানে? গ্যাসের আয়তন ও চাপ উভয়ই শূন্য। এখানে গ্যাসের আয়তন ও চাপ থাকে না। ওকে, মনে রাখতে হবে। 1.3, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত? আমরা জানি R সমান 2F, তাহলে 2 × 20 সমান 40 সেমি। একদম ইজি। এই কোশ্চেন যদি পরীক্ষায় আসে ছেড়ে এলে কিন্তু হবে না, ঠিক আছে? তারপরে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে যে রাশিটি, সেটি কি? এটা এই বছরে মাধ্যমিকে এসেছিল প্রশ্নটা। আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক। মনে রাখতে হবে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। গতিবেগ পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, মানছি যে পথ থেকে বেঁকে যায়, ঠিক আছে, বেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। দিনের বেলায় আকাশ নীল হওয়ার কারণ কি? তো দিনের বেলায় আকাশ নীল হওয়ার কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। আর এটা কিন্তু র্যালের বিক্ষেপণ সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, তাই তো? ওকে, প্রদত্ত কোনটি একটি সন্ধিগত মৌল? তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে, দেখো, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা সন্ধিগত মৌল। 1 নাম্বার শ্রেণী আর 2 নাম্বার শ্রেণী এরা সন্ধিগত নয়। 1 নাম্বার ক্ষার ধাতু আর 2 নাম্বার হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। ওকে, প্রদত্ত কোন মৌলটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে? সমযোজী যৌগ গঠন করে বলেছে কিন্তু। ওকে, তো কার্বন। কার্বন যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু সমযোজী বন্ধন গঠন করবে, যেমন CH4, ঠিক আছে? পরের প্রশ্ন, একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য ও দূষণমুক্ত শক্তি উৎসের নাম কি? সৌরশক্তি। একদম ইজি, সৌরশক্তি। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। এসব একটা 5-এর ছেলেপিলেও বলে দেবে, তাই না? এত ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরে PV = W/m/RT সমীকরণে এম রাশিটির একক কী? দেখো, এই এমটা কিন্তু হচ্ছে গ্যাসের মোলার ভর। তাহলে গ্যাসের মোলার ভর মানে 1 মোলের ভর। তাহলে সেটাকে তোমাকে কি দিয়ে লিখতে হবে? এককটা কি দেবে? গ্রাম পার মোল, ঠিক আছে? গ্রাম পার মোল, শুধু গ্রাম দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তারপরে দেখো, একই উষ্ণতা ও চাপে সম-আয়তন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরমাণুর সংখ্যা সমান। এটা কি ঠিক না ভুল? ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা। বলছে একই উষ্ণতা ও চাপে সম-আয়তন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরমাণুর সংখ্যা সমান। এটা ঠিক না ভুল? এটা ভুল। তার কারণটা বলি। অ্যাভোগাড্রো কী বলেছিল? অ্যাভোগাড্রো বলেছিল যে যদি উষ্ণতা ও চাপ একই থাকে তাহলে সম-আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকবে, পরমাণু থাকবে কিন্তু বলেনি। অক্সিজেনে দেখো, অক্সিজেনের একটা অণুতে 2টো পরমাণু, ঠিক আছে? আর CO2 এর একটা অণুতে কটা পরমাণু? 3টে পরমাণু। তাহলে আমি মানছি যে একটা জারে আমি উষ্ণতা ও চাপ সমান করে দিলে যতগুলো অক্সিজেন অণু থাকবে ততগুলো কার্বন ডাইঅক্সাইড অণু থাকবে। আমি একটু জিনিসটা বুঝিয়ে দিই। মনে করো অক্সিজেন অণু আছে 6টা, কার্বন ডাইঅক্সাইড অণু আছে 6টা। আমি এমনি বোঝানোর জন্য উদাহরণটা নিলাম, ঠিক আছে? তাহলে পরমাণু কটা আছে অক্সিজেনের? 6টা অণু, মানে 6×2 = 12টা পরমাণু। আর CO2 6টা অণু, মানে 6×3 = 18টা পরমাণু। তাহলে পরমাণু সংখ্যাটা কি 1 হলো? পরমাণুর সংখ্যাটা কিন্তু 1 হলো না। বুঝতে পেরেছ? তারপরে চার্লসের সূত্র অনুসারে V বনাম t লেখচিত্রটি অঙ্কন করো। দেখো, V বনাম T নয় কিন্তু, V বনাম t। তাহলে লেখচিত্রটা কেমন হবে? এই দিকটাকে তুমি, এই দিকটাতে আমি টেম্পারেচার প্লট করলাম, T কিসে প্লট করলাম? ডিগ্রি সেন্টিগ্রেডে। বুঝতে পেরেছ? আর এই দিকে কিন্তু আমি আয়তন নিয়েছি V, ঠিক আছে? এভাবে না লিখে তোমরা এটা এভাবেও লিখতে পারো।
টি ডিগ্রি সেন্টিগ্রেড, আর এইদিকে নিয়েছো ভি। ওকে, এইদিকে নিয়েছো ভি। দেখো লেখচিত্রটা শুরু হবে কোথা থেকে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, কারণ ওইখানেই কিন্তু আয়তন হবে 0, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যেখানে ইন্টারসেক্ট করলো, এই যে যেখানে ইন্টারসেক্ট করলো, এখানে আমি V0 নিয়ে নিলাম, কারণ এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কত? V0। ওকে, ব্যাস হয়ে গেল লেখচিত্র। তারপরে দেখো মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কোন প্রকার দর্পণ? ভিউ ফাইন্ডার কিন্তু, ঠিক আছে, ভিউ ফাইন্ডার আর হেডলাইট ঘুলিয়ে ফেলবে না। হেডলাইটে অধিবৃত্তাকার দর্পণ, আর ভিউ ফাইন্ডারে মানে যেটা ওই পাশে যে মিরারটা থাকে, ঠিক আছে, পিছনে কোনো গাড়ি আসছে কিনা দেখার জন্য, সেখানে উত্তল দর্পণ, উত্তল, ঠিক আছে। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক কী হবে? লঘু থেকে ঘনতে যাচ্ছে, তার মানে অবিলম্বের দিকে বেঁকে যাবে, ঠিক আছে। লঘু থেকে ঘনতে যাচ্ছে, এটা লঘু, এটা ঘন, তাহলে এখানে আই বড় আর আর ছোট, আই গ্রেটার দেন আর হবে লঘু থেকে ঘনতে গেলে। আপতন কোণ বড় হবে এবং প্রতিসরণ কোণ হবে ছোট, এটা লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে আর যদি এটা ঘন থেকে লঘু হয় তাহলে এই কেসটা উল্টে যাবে, তখন হবে কি? আর গ্রেটার দেন আই হবে যদি ঘন থেকে লঘুতে যাই। বেশ, আয়তকার কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির আপতন কোণ ও নির্গমন কোণের মধ্যে সম্পর্ক কী? দেখো যদি একটা কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোকরশ্মি যায়, এটা একটা কাচের স্ল্যাব, এই কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে যদি আলোকরশ্মি যায়, ঠিক আছে, যদি আলোকরশ্মি যায়, এই অ্যাঙ্গেলে মনে করো আপতিত হলো, ঠিক আছে, তারপরে এখানে এলো, তারপর আবার এই দিকে বেরিয়ে যাবে, তো এই যে অ্যাঙ্গেলে এলো আর যে অ্যাঙ্গেলে বেরিয়ে গেল, এই অ্যাঙ্গেল দুটো সমান হয়, আই ইকুয়াল টু আর হয়, ঠিক আছে। কি হয় বললাম? আই ইকুয়ালস টু আর হয়, মানে আপতন কোণ এবং নির্গমন কোণ একই হয়, আপতন কোণ এবং নির্গমন কোণ একই হবে। বেশ, তারপরে পরের প্রশ্ন লিখে দিলাম এখানে, যে এখানে তোমরা লিখে নাও আপতন কোণ এবং নির্গমন কোণ একই হয়। হ্রস্ব দৃষ্টি প্রতিকারের উপায় কি? হ্রস্ব দৃষ্টিতে অবতল লেন্স ব্যবহার করব, লিখে দাও যে অবতল লেন্স ব্যবহার করতে হবে। সবথেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতুটির আধুনিক পর্যায় সারণীতে অবস্থান লেখো। ক্ষারীয় মৃত্তিকা ধাতু সবথেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, দেখো দ্বিতীয় শ্রেণীতে আছে, দেখো লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপরে কি আছে? বেরিলিয়াম, তাই না? তাহলে বেরিলিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, 4কে ভাঙো 2,2, তাহলে দুটো কক্ষপথ, তার মানে 2 নম্বর পর্যায় আর 2 নম্বর শ্রেণী, 2 নম্বর পর্যায় এবং 2 নম্বর শ্রেণী, সেটা লিখে দেবে এখানে। তাহলে উত্তর কি হবে? ওরা যেটা চেয়েছে কি, যে আধুনিক পর্যায় সারণীতে অবস্থান, তাহলে কি বলবে? যে আধুনিক পর্যায় সারণীতে 2 নং পর্যায়ে এবং 2 নং শ্রেণীতে অবস্থান করে। দ্বিতীয় পর্যায়ের তীব্রতম জারক পদার্থের নাম লেখো। দেখো তীব্রতম জারক, তার মানে যেটা সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, সেটাই দেখো দ্বিতীয় পর্যায়েই আছে, ফ্লুরিন, এফ। এফ কী হয়? 2,7, কটা কক্ষপথ? 2টো কক্ষপথ, তাহলে দ্বিতীয় পর্যায়। ওকে, তাহলে ফ্লুরিন হবে অ্যান্সার। ওকে, N2 অণুর মধ্যে মোট কয়টি ইলেকট্রন জোড় আছে? N2 অণুর মধ্যে মোট 3টে ইলেকট্রন জোড় আছে, কারণ N ট্রিপল বন্ড N দিয়ে গঠিত হয় N2, ঠিক আছে। আমি এখনও অফলাইন ব্যাচে সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন পড়াইনি, এটা যখন পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে।